আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে এবং খুবই এত এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছে। উনি বলেছেন পোস্টিং প্রমোশন পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই। খাতা কলমে অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক ফেয়ারলেস কোনো একটা বিচার কার্য পরিচালনা করবে, বাংলাদেশে তো এই পরিস্থিতি নাই। আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখলেন। আমাদের ব্যুরোক্রেসিকে আপনি স্ট্রাকচারাল রিফরমেশন আনলেন না, এবং এটা না আনার কারণে যেটা হয়েছে, পুরা জাতির প্রত্যেকটা ভোটার, ইভেন বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও প্রতারিত হয়েছে, তারাও নিজেরা চিটেড ফিল করছে। কারণ দিন শেষে তো বিএনপি রাষ্ট্র কাঠামোর বাইরে না। বিএনপির হয়তো আপনি যদি পার্টি পলিটিক্স করে একটা নির্দিষ্ট যদি অংশ 5% বা 10% পার্টি পলিটিক্স করে, ভোটার মানেই তো কর্মী না। যারা ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে, তারাও এখন বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদের এখন রিঅর্গানাইজ হইতে হবে। আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোনো সিস্টেম বিদ্যমান না থাকে যেই সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। আমাদের আবার মাথায় রাখতে হবে সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে। সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। ব্যাংকিং বিষয়ে কথা হচ্ছিল, আমার কাছে মনে হয় সামনে বাজেটকে সামনে রেখে এখন ব্যবসায়ী আপনারা যারা আছেন, আপনাদের একটা বিষয়ে এই সরকারের কাছে আপনাদের একটা দাবি খুব বেশি স্ট্রংলি করা উচিত। সেটা হচ্ছে ট্যাক্স অটোমেশন অথবা ভ্যাট অটোমেশনের বিষয়টা। আপনি দেখবেন কিছুক্ষণ আগে উনি একটা ডেটা দিয়েছেন, আরজিএসসির একটা রিসেন্ট একটা রিসার্চ আছে, সেখানে 1,28,00,000 টিআইএনধারী আছে, 1,28,00,000, কিন্তু আয়কর রিটার্ন জমা দিছে 5.5 লাখের মতো, এটা 5%ও না। আবার আমাদের রেজিস্টার্ড বিজনেস প্রতিষ্ঠান আমাদের প্রায় 1 কোটির উপরে আছে, সেখানে দেখা যায় বছরে 5 লাখ 7 লাখ আয়কর রিটার্ন দেয়। এটা দেওয়ার কারণও আছে। আপনি যখন আয়কর রিটার্নের যেই ধরনের বর্তমানে যে ট্রেডিশনাল পদ্ধতি, এই ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় আপনার পেপার কমপ্লায়েন্সের অনেক জটিলতা। এবং কিছুদিন আগে একজন বিজনেসম্যান বলছিলেন এনবিআর যেটা রয়েছে এটা বেসিক্যালি এখন ন্যাশনাল ব্যুরোক্রেটিক রিপ্রেশনের একটা বলা যায় এনবিআর স্ট্যান্ড ফর। তো দেখা যায় ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস আমাদের হয়ে যায়। এবং আন্ডার টেবিল যেই ধরনের কম্প্রোমাইজ আছে বা আন্ডার টেবিল যেই ধরনের নেগোসিয়েশন হয় সেটাও কিন্তু কমে যায় এবং সেটা অলমোস্ট জিরো হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাশলেস, পেপারলেস এবং এনআইডি ইন্টিগ্রেটেড ট্যাক্স এবং ভ্যাট অটোমেশন এখন এটা শুধুমাত্র সময়ের দাবি না, এটা অনেক দেশে, আমি যদি ইউরোপিয়ান অনেক দেশে দেখি এটা অলরেডি অনেক বছর ধরে সেটা প্র্যাকটিসে আছে। আপনি ইংল্যান্ডে যান, ইউএসএতে যান, ইউএসএতে যে ট্যাক্স দিচ্ছে একটা মেশিনকে ট্যাক্স দেয়। ইউএসএ দেখা যায় আপনি যখন একটা ট্যাক্স দিবেন, একটা আপনি একটা স্ট্রিটে বিভিন্ন কর্নার বুথ থাকে, আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন, ওখানে আপনি কে ট্যাক্স নিয়েছে কোনো ব্যক্তিকেও আপনি কখনো দেখবেন না, আপনার ওই মেশিনের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে। তো সেখানে আন্ডার টেবিল কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে দেখা যায় এই জিনিসটাকে পেপার ইন্টিগ্রেটেড করে রাখা হয় এবং ব্যাপারটাকে খুব জটিল করে রাখা হয়। সেজন্য যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার জন্য এবং আমরা বেশি করে ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহ করার জন্য আমাদের বর্তমানে ট্যাক্স এবং ভ্যাট অটোমেশনের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে আমাদের যেই সংকট, আমরা কিছুদিন আগে যেই জাতীয় সংকটের মধ্য দিয়ে গিয়েছে, সেটা আমাদের ফুয়েল ক্রাইসিস, একই সাথে সাথে আমাদের এনার্জি ক্রাইসিস। এই ফুয়েল এবং এনার্জি ক্রাইসিস এখন দেখা যায় লম্বা লাইন কমে গিয়েছে, এখন লম্বা লাইন নাই। তবে এটা থেকে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট বেসড এবং আমাদের দেখা যায় গ্যাস থেকে আমরা 43% আমরা ফুয়েল পাই, এনার্জি পাই। আমরা গ্যাস থেকে সেটা 43% পাই
এবং গ্যাসের যেই বেশিরভাগ আমাদের এলএনজি কিন্তু হয় কাতার থেকে। এখন এই কাতারের এলএনজি আমাদের প্রত্যেক দিন প্রায় 4000 MFCFD হচ্ছে আমাদের গ্যাস লাগে প্রত্যেক দিন, 4000 মিলিয়ন মিটার কিউবিক ফুট পার ডে। কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে এই ডোমেস্টিক আমাদের সোর্সিং করতে পারে আমরা 2000 MFCFD, আমাদের স্টিল 2000 শর্ট MFCFD। এখন এটাকে আমরা কাতার থেকে আনতে হয় অথবা ওমান থেকে আনতে হয়, ওমানও আবার সেটা কাতার থেকে কিনে। এখন দেখেন আমরা এই যে হেভিলি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আমরা ফুয়েলে গিয়ে আমাদের এনার্জি আমাদের সোর্স করতে হয়। এরপর দেখেন আমাদের প্রায় 21% আমাদের হচ্ছে এনার্জি আমরা সোর্স করি হচ্ছে আপনার থেকে আপনার HFO থেকে, মানে হেভি ফুয়েল অয়েল যেই জায়গা থেকে আমাদের করতে হয়, আমাদের ডিজেল থেকে করতে হয়। অর্থাৎ এই যে ফার্নেস অয়েল ডিপেন্ডেন্সি আমাদের কখনোই এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করবে না। তো এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হইলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল আমাদের এনার্জি অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের হচ্ছে বিজনেস বার্জিয়ন হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, তারা কিন্তু আপনার এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে, এখন রিনিউয়েবলসে চলে গেছে। আমাদের পাকিস্তান দেখবেন ওরা হচ্ছে আপনার রিনিউয়েবলসে এখন এই যে এখন একটা ইসরায়েল এবং হচ্ছে ইসরায়েলের যে সংকটটা তৈরি হয়েছে, ইসরায়েল USA এবং মধ্যপ্রাচ্য ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই, উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই। কারণ হচ্ছে তারা এখন রিনিউয়েবলসে এখন ডিপেন্ডেন্ট। দেখা যায় তাদের 57%-এরও বেশি হচ্ছে আপনার এনার্জি আপনার হচ্ছে রিনিউয়েবলস থেকে তারা উৎপাদন করতে পারছে। কিন্তু আমাদের রিনিউয়েবলসের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 2.9% মাত্র, জাস্ট 2.9%। এখন আমাদের এই যে লাস্ট আপনি 10-15 বছরে যদি দেখেন, আমাদের নতুন কোনো ধরনের হচ্ছে আমরা ডোমেস্টিক কোনো সোর্সিংই করি নাই রিনিউয়েবলসের জন্য। আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে, কিন্তু এগুলা থেকে হচ্ছে আমরা সোর্স করতে পারি নাই। তো সেটার জন্য আমরা বলবো যে সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যেই ইম্পোর্ট বেসড যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলসে আমাদের যাইতে হবে। আমরা যদি রিনিউয়েবলসে না যাই, আমাদের যে পরিমাণ প্রত্যেক দিন আমাদের এই পিক টাইমে আমাদের 15 গিগাওয়াট বা 15,000-16,000 আমাদের গিগাওয়াট হচ্ছে আমাদের ডিমান্ড, পিক ডিমান্ড। এটা হয়তো উইন্টারে সেটা ফল করে 7-8 গিগাওয়াটে আসে, কিন্তু আমাদের দেখা যায় এটাও হচ্ছে আমরা নিজেরা হচ্ছে সোর্স করতে পারবো না। আমরা যদি প্রত্যেক বছর এই ধরনের এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা মানে ইমিডিয়েট সলিউশন হবে বলে বোধ হচ্ছে না। এটা একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট একটা ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে। এবং দিন শেষে যদি এনার্জিস এই পুরা সিস্টেম কলাপস করে, আমার পুরা হচ্ছে বিজনেস কলাপস করবে, আমার হচ্ছে সব কিছু আমার হচ্ছে প্রাইস ইনক্রিজ হবে এবং দেখা যায় গিয়ে স্থানীয়ভাবে আমাদের যে SME সেক্টর যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি, ওই জায়গাও কিন্তু একটা বড় ধরনের একটা সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে এখন ডাইভার্সিফিকেশন অফ এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিসমিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আমাদের অফশোরে অনশোরে হচ্ছে আমাদের আমাদের গ্যাসের যেই সংকট, আমরা প্রত্যেক দিন গ্যাসের সংকট সমাধানে আমাদের সিসমিক সার্ভে করা গুরুত্বপূর্ণ। মায়ানমার সেই জায়গায় সফল হয়েছে, ইন্ডিয়া সেই জায়গায় সফল হয়েছে। আমাদের যে FSRUগুলো রয়েছে, আমাদের ল্যান্ড বেসড FSRU করা যায় কি না, সেই জায়গায় আমাদের হচ্ছে দৃষ্টি দেওয়া উচিত। তবে আমি লাস্ট কিছুদিন জ্বালানি বিষয়ক, আমি একটা কমিটিতে আছি, জাতীয় জ্বালানি বিষয়ক কমিটি, সেই জায়গায় দেখলাম মূলত বিশেষ করে আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, আমলাদের মধ্যে অনেকেই যে LNGর সাথে রিলেটেড সে গভর্নমেন্টকে পুশ করার চেষ্টা করে LNG কীভাবে আমাদের দেশে হচ্ছে এনার্জি সংকট নিরসনে সহায়তা করবে। কারণ LNG কোম্পানিগুলো তারা ইম্পোর্ট করে, মানে হচ্ছে ইনভেস্ট করে, এবং দেখা যায় রিটায়ারমেন্টের পরে দেখা যায় ওই আমলা ওই LNG কোম্পানির কোনো একটা অ্যাডভাইজরি হচ্ছে চাকরি বাকরি করে বা কোনো একটা পোস্টে যায়। আবার যে হচ্ছে HFO নিয়ে কাজ করে, সে দেখা যায় গভর্নমেন্টকে পুশ করে, পলিসিতে পুশ করে যে আমাদের হেভি ফুয়েল অয়েলগুলো যদি আমরা ইম্পোর্ট করি বেশি বেশি, সেটা কিভাবে আমাদের এনার্জি ক্রাইসিসকে সলভ করবে। আমাদের দেখা যায় যে ডিজেল নিয়ে কাজ করে, সে গভর্নমেন্টকে পুশ করে কেমনি ডিজেলকে হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে, এখানে দেখা যায় গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো হচ্ছে এজেন্ট আছে, মানে গভর্নমেন্টের অনেক আমলার হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে হচ্ছে এখানে পারপাস সার্ভ করে।
এবং এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, অনেক আমলা হচ্ছে দেশপ্রেমিক, অনেকরা হচ্ছে স্যাক্রিফাইসিং, কিন্তু অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিকলি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পিনাট্রেট করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যদি এনার্জিতে ডিপেন্ডেন্ট হইতে চাই, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের অবশ্যই আমাদেরকে রিনিউয়েবলসের মধ্যে যাইতে হবে। রিনিউয়েবলসের মধ্যে যদি আমরা যাইতে পারি, তাইলে হচ্ছে আমরা যদি এটাকে ডাইভার্সিফাই করতে পারি, আমাদের অ্যাটলিস্ট 7 গিগাওয়াট থেকে 9 গিগাওয়াটে আমরা যদি এটাকে আপলিফট করতে পারি, তাইলে আমাদের যেই মানে ইন জেনারেল যে ডিমান্ড আমাদের প্রত্যেক বছর থাকে, এইটাকে আমাদের মিট করা অনেক বেশি সহজ হবে। আর যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে ওভারঅল গভর্নমেন্টের যেই হচ্ছে আপনার মুড, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে